আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ভারতের প্রাচীনতম নগরী বারাণসী বা বেনারসের ভ্রমণ গাইড। ভ্রমণপ্রিয় বাঙালির দীপুদা মানে দীঘা, পুরী, দার্জিলিং এর পর খুবই জনপ্রিয় একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে বেনারস। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহরকে বলা হয় বিশ্বের প্রাচীনতম জীবন্ত নগরী। এখানে আসলে দেখতে পাওয়া যায় ভারতের ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন। বহু প্রাচীন এই নগরীর ইতিহাস বিশ্বের বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের থেকেও প্রাচীন। ভক্তি আন্দোলন ও সাংস্কৃতিক আন্দোলনের এক প্রধান পীঠস্থান হল বেনারস। একদিকে কাশী বিশ্বনাথ, অন্যদিকে দূরেই বৌদ্ধতীর্থ সারনাথ, এছাড়াও বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি। এগুলো নিজের চোখে দেখার জন্যই মহাদেবের টানে বেনারসের জন্য বেরিয়ে পড়া। আপনিও যদি ভেবে থাকেন বেনারস ঘুরতে যাবেন, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন। আমি আশা করি আপনার বেনারস ট্যুর প্ল্যান করতে এই ভিডিওটি কিছুটা হলেও হেল্প করবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, আমি রজত, আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল রজত নাগ স্পেশালসে। নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। দেরি না করে তাহলে ভিডিওটি শুরু করছি। বেনারস কখন যাবেন? বেনারস যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চের মিডিল পর্যন্ত। তবে হাতে 4-5 দিন সময় থাকলে আপনি বছরের যে কোনো সময় বেনারস ঘুরতে যেতে পারেন। তবে আমি বলবো গরমকাল মানে মেনলি এপ্রিল, মে, জুন মাস ও বর্ষাকাল অ্যাভয়েড করে চলাই ভালো। বেনারস বা কাশী কিভাবে যাবেন? কলকাতা থেকে বেনারস যাওয়ার সবচেয়ে ভালো দুটি উপায় হচ্ছে, এক ট্রেন, 2 হচ্ছে ফ্লাইট। কলকাতা থেকে বেনারস যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে। তার মধ্যে সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে বিভূতি এক্সপ্রেস। হাওড়া থেকে রাত্রি 8টায় ছেড়ে পরদিন সকাল 9:30 নাগাদ বারাণসী জাংশন স্টেশনে পৌঁছায়। এছাড়াও রয়েছে দুন এক্সপ্রেস, অমৃতসর মেল, হিমগিরি এক্সপ্রেস, সপ্তবেদী এক্সপ্রেস, এমন প্রচুর ট্রেন। টিকিট স্লিপারে 375 থেকে 430 টাকা এবং 3A-তে 1020 টাকা থেকে 1140 টাকা। আর আপনি যদি নর্থ বেঙ্গল অথবা উত্তর পূর্ব ভারতের কোনো জায়গা থেকে বেনারস ঘুরতে যেতে চান, তাহলে এই ট্রেনগুলো করে পৌঁছে যেতে পারেন বেনারসে। এছাড়াও আপনারা চাইলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন মানে আগের মোগলসরাই স্টেশনে পৌঁছে বাসে বা অটো করে পৌঁছে যেতে পারেন বেনারসে। আর আপনি যদি ফ্লাইটে যেতে চান, তাহলে বারাণসী শহর থেকে প্রায় 20 কিমি দূরে লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে নেমেও পৌঁছে যেতে পারেন বেনারসে। আমরা হাওড়া স্টেশন থেকে রাতের ট্রেনে এক রাত্রি জার্নি করেই সকাল সকাল পৌঁছে গেলাম বারাণসী জাংশন স্টেশনে। স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম। এখানে অটো, টোটো সব কিছুই রয়েছে। যদি আপনারা শেয়ারিংয়ে যেতে চান তাহলে 30 থেকে 50 টাকা পার পারসন নেবে, আর যদি রিজার্ভ করে যেতে চান তাহলে 150 থেকে 200 টাকা নেবে। তো আমরা অটো ভাড়া করে পৌঁছে গেলাম গধুলিয়া চক। গধুলিয়া চকের কিছুটা আগে আমাদেরকে অটো নামিয়ে দিল। এরপর আর অটো সামনের দিকে যাবে না, পুলিশ আটকে দিল। তাই আমরা এখান থেকে পায়ে হেঁটেই সামনের দিকে এগিয়ে চললাম। আপনারা চাইলে এখান থেকে রিক্সা করেও সামনের দিকে এগিয়ে যেতে পারেন। তো আমরা পায়ে হেঁটে মেন যে গধুলিয়া চক, এই গধুলিয়া চকের এখানে পৌঁছে গেলাম। বেনারসে কোথায় থাকবেন? আমার মতে গধুলিয়া চকের আশেপাশে বা গধুলিয়া চক থেকে দশাশ্রমের ঘাট যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দুপাশে প্রচুর হোটেল রয়েছে। এই হোটেলগুলোতে থাকলেই সবচেয়ে বেশি সুবিধে হয়। এখান থেকে দশাশ্রমের ঘাট, কাশী বিশ্বনাথ মন্দির এবং বিভিন্ন সাইট সিনে ঘুরতে যাওয়ার জন্য সব কিছু পেতে আপনার সুবিধা হবে। তাই এখানে থাকলেই আমার বেশি সুবিধে মনে হয়েছে। আর এছাড়াও আপনারা যদি দশাশ্রমের ঘাটের পাশে বা গঙ্গা নদীর পাশে কোনো হোটেলে থাকতে চান, তাহলে সেটাও থাকতে পারেন। তবে সেই ক্ষেত্রে একটু ভাড়াটা বেশি পড়বে। আর আমি কিছু হোটেলের নম্বর আপনাদের দিয়ে দিলাম, আপনারা চাইলে এই হোটেলগুলোতেও যোগাযোগ করে বুক করতে পারেন। এছাড়াও ছোট বড় প্রচুর হোটেল এখানে রয়েছে। আপনারা নিজেদের পছন্দ মতো অনলাইন বিভিন্ন সাইট থেকে বুকিং করে এখানে আসতে পারেন, অথবা এখানে এসেও নিজেদের পছন্দ মতো হোটেল বুক করে নিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে দশাশ্রমের বোর্ডিং হাউস বুকিং করতে পারেন। আমি ফোন নাম্বার নিচে দিয়ে দিলাম। এই জায়গাটা এই জন্যই বিখ্যাত যে 40 বছর আগে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথের শুটিং হয়েছিল এখানে, এবং এই জায়গাটাও খুবই প্রাইম লোকেশনে। এখানে কম খরচে লাঞ্চ, ডিনার সহ থাকার ব্যবস্থা রয়েছে।
আর আপনারা যদি নস্টালজিয়া প্রিয় হয়ে থাকেন তাহলে এই জায়গাটা বুক করবেন, কারণ এখানে কিন্তু আধুনিকতার ছোঁয়া কম পাবেন, সেটা ভেবেই কিন্তু বুকিং করবেন। আমরা এখানে এসেই হোটেল বুক করেছিলাম। আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে হোটেল শাহু। তো আমরা হোটেলে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিলাম। হোটেলে ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। দুপুরের লাঞ্চ সেরে আমরা রেস্ট নিয়ে নিলাম কিছুক্ষণ, এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলের একটু আগেই বেরিয়ে পড়লাম দশাশ্রমের ঘাটের উদ্দেশ্যে। দশাশ্রমের ঘাটে পৌঁছে আমরা ঘাটটা খুব ভালো করে, চারিদিকটা খুব ভালো করে ঘুরে দেখলাম। এখানে প্রচুর মানুষ, প্রচুর নৌকা রয়েছে। আমরাও এখন এখানে নৌকায় করে এই গঙ্গা নদী ঘুরবো এবং বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখব। তো খুব ভালো করে আমরা চারিদিকটা ঘুরে দেখলাম। সমস্ত ঘাটগুলো ঘুরে দেখার জন্য আমরা দাম দর করে নৌকা ভাড়া করে নিলাম। এখানে নৌকার ভাড়া হচ্ছে 150 টাকা পার পার্সন শেয়ারিংয়ে, যদি আপনি সমস্ত ঘাটগুলো ঘুরে আবার এসে ঘাটে ছেড়ে দিবে। আর যদি আপনারা নৌকায় বসেই সন্ধ্যার যে আরতি হয় এখানে, সেই আরতি দেখতে চান তাহলে 250 থেকে 300 টাকা পার পার্সন করে শেয়ারিংয়ে ভাড়া পড়বে। আর আপনারা যদি গোটা নৌকাটা, টোটাল নৌকাটা ভাড়া করতে চান তাহলে কিন্তু 1,500 থেকে 2,000 টাকা ভাড়া লাগবে। তো আপনাদের নিজেদের বাজেট বা পছন্দ অনুযায়ী যে কোনোটা ভাড়া করে ঘুরে নিতে পারেন। তো আমরাও নৌকা ভাড়া করে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম আর সুন্দর সমস্ত দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। নৌকায় করে গঙ্গা নদীতে ঘোরা ও বিভিন্ন ঘাটগুলো ঘুরে দেখা সত্যি এক অসম্ভব মুহূর্ত। খুবই ভালো লাগবে, খুবই সুন্দর অনুভূতি হবে। তো আমাদের নৌকাও সামনের দিকে এগিয়ে চললো একটার পর একটা ঘাট দেখতে দেখতে। আমরা দশাশ্রমের ঘাট, অহল্যাবাই ঘাট, আশি ঘাট, মুন্সি ঘাট, দ্বারভাঙ্গা ঘাট, মানসিং ঘাট, রানামহল ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, অনেক প্রচুর ঘাট দেখলাম। তো সমস্ত ঘাটগুলো দেখে আমাদের নৌকো আবার উল্টো দিকে ফেরত আসা শুরু করলো এবং আমাদেরকে দশাশ্রমের ঘাট পার করে নিয়ে গেল মণিকর্ণিকা ঘাটে। তো এই মণিকর্ণিকা ঘাট আমরা দেখে আবার ফেরত আসলাম এবং সন্ধ্যা হয়ে আসছিল। তাই আমরা যেহেতু নৌকো থেকেই আরতি দেখব সেই টাইমও হয়ে আসছিল, তো আমাদের নৌকো এখানে লাইনে দাঁড়িয়ে পড়লো এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যে শুরু হবে হচ্ছে আরতি। তো আমরা এখানে বসে, নৌকায় বসে আরতি দেখব। কিছুক্ষণ ওয়েট করার পরেই 6:30 নাগাদ বারাণসীর যে বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতি শুরু হলো। সত্যি মন মুগ্ধ করা এই গঙ্গা আরতি, সারা জীবন মনে রাখার মতো। খুবই ভালো লাগলো আমাদের, খুব ভালো করে আমরা দেখলাম, সত্যি মন মুগ্ধ করা। এখানে হচ্ছে গরমকালে 7টা নাগাদ এই গঙ্গা আরতি শুরু হয়, আর উইন্টারে ঠান্ডার সময় হচ্ছে 6:30 নাগাদ শুরু হয়। তো মোটামুটি সন্ধ্যা অন্ধকার হয়ে আসলে এই গঙ্গা আরতি শুরু হয় সন্ধ্যার সময়। তো সেই সময় মতো কিন্তু আপনারা যখন যাবেন এখানে চলে আসবেন, সত্যি খুবই ভালো লাগবে, দেখবেন। এই নৌকা করে ঘোরার সমস্ত যে ঘাটগুলো ঘোরা এবং এই আরতির টোটাল একটা আলাদা ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, সেই ভিডিওটাও আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ওখানে ডিটেলসে সম্পূর্ণ আরতিটি রয়েছে এবং এই নৌকা করে ঘোরার যে সমস্ত ঘাটগুলো খুব ডিটেলসে রয়েছে। তো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো আমরা এখানে শেষ হলো গঙ্গা আরতি। গঙ্গা আরতি শেষ হওয়ার পরে নৌকা আমাদেরকে নিয়ে আবার ঘাটে যেখান থেকে উঠেছিলাম সেখানে ছেড়ে দিল। ঘাটে নেমে আমরা আরও কিছুক্ষণ সময় কাটালাম, সত্যি খুবই ভালো লাগলো। রাতের গঙ্গার দৃশ্য এবং এই দশাশ্রমের ঘাট সহ সমস্ত ঘাটগুলো যে দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। তো আমরা দেখলাম এবং তারপরে এই দশাশ্রমের ঘাট থেকে যে গধুলিয়া চক যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার পাশে প্রচুর দোকানপাট, মার্কেট রয়েছে। তো আমরা সেখানে ঘুরলাম এবং বিভিন্ন দোকান রয়েছে, সেই দোকানে আমরা সন্ধ্যার খাবার খেলাম ও সাউথ ইন্ডিয়ান কিছু খাবার ছিল সেগুলো আমরা খেলাম এবং বারাণসীর ফুচকা কেমন সেটাও ট্রাই করা হলো। সত্যি খুবই ভালো লাগলো এবং এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এরপর আমরা হোটেলে ফিরে গেলাম এবং কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রাতে ডিনার কমপ্লিট করলাম আর আমাদের প্রথম দিনটা এভাবেই শেষ হলো। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা স্নান করে নিলাম, কারণ আজকে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে যাব। তো আমরা সকাল সকাল স্নান সেরে নিয়ে পুজোর জন্য বেরিয়ে পড়লাম। যদি আপনারা লাইনে না দাঁড়িয়ে পুজো দিতে চান তাহলে এই যে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট রয়েছে, এখান থেকে কিন্তু 300 টাকার বিনিময়ে টিকিট কাটতে পারবেন। তাহলে আপনাদের লাইনে না দাঁড়িয়ে সরাসরি পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।
তো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েই পুজো দিয়েছিলাম। সত্যি এই যে সামনে করিডোরটা রয়েছে, এই করিডোর দিয়ে আমরা ভেতরে প্রবেশ করি। এটা হচ্ছে 4 নম্বর গেট। তো এই গেট দিয়ে যদি ভেতরে প্রবেশ করা যায়, অনেকগুলো গেট রয়েছে, যেই গেট দিয়ে আপনি যান সব গেটই গিয়ে মন্দিরের ওখানে শেষ হবে। তো আমরা 4 নম্বর গেট দিয়ে গিয়েছিলাম। তো এই করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করার পরে সামনে প্রচুর দোকানপাট রয়েছে। তো এখানেই আপনাকে মোবাইল রেখে দিতে হবে। এখানে আপনি মোবাইল, জুতো বা ব্যাগ যাই থাকবে আপনি এখানে ফ্রিতে লকারে রেখে দিতে পারবেন, এবং তার বিনিময়ে তাদের দোকান থেকে আপনাকে ফুলের ডালা বা প্রসাদ সেগুলো কিনতে হবে। তো আমরাও সেখানে কোনো একটা দোকানে রেখে দিয়ে সেখান থেকে পুজোর ডালা আমরা কিনে নিলাম এবং পুজো দেওয়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আপনারা মোবাইল নিয়ে মন্দিরের অনেক কাছে যেতে চান তাহলে 1 নাম্বার গেট দিয়ে কিন্তু অবশ্যই একবার মন্দিরের কাছে যাবেন। সেই 1 নাম্বার গেট দিয়ে গেলে আপনি মন্দিরের অনেক কাছে পৌঁছে যেতে পারবেন মোবাইল নিয়ে। সত্যি বাবার মন্দিরে পুজো দিয়ে মনটা একদম ভরে গেল, একদম শান্তি শান্তি আর শান্তি। খুবই ভালো লাগলো। এই দূর থেকে অল্প মন্দিরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব ভালো করে আমরা মন্দিরে পুজো দিলাম। পুজো দিয়ে আমরা হোটেলে ফেরত আসলাম। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আজকে সাইট সিন ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা চলে আসলাম গধুরিয়া চকের এখানে। গধুরিয়া চক থেকে কিছুটা সামনে এগিয়ে গিয়ে আমরা দাম দর করে অটো ভাড়া করে নিলাম। তো অটো ভাড়া মোটামুটি 600 থেকে 800 টাকা নেবে। তো দাম দর করে আমরা বুক করে নিলাম আর বেরিয়ে পড়লাম বিভিন্ন জায়গা ঘোরার জন্য। প্রথমেই আমরা চলে আসলাম কাল ভৈরব মন্দির। তো বলা হয় যে বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরে আসলে এই কাল ভৈরব মন্দিরে না আসলে আপনার এই কাশী ট্যুর অসম্পূর্ণই থেকে যায়। তাই আমরা এই কাল ভৈরব মন্দির খুব ভালো করে ঘুরে দেখলাম এবং এখানে পুজো দিলাম। এরপরে আমরা অটো করে পৌঁছে গেলাম দুর্গা মাতা মন্দিরে। দুর্গা মাতার মন্দিরে আমরা ভেতরে প্রবেশ করলাম। খুবই সুন্দর লাল কালারের দেখতে এই মন্দির। এখানে অনেকক্ষণ আমরা সময় কাটালাম। খুবই ভালো লাগলো, খুবই শান্ত পরিবেশ। সত্যি খুবই ভালো লাগলো মন্দিরটা ঘুরে। এই মন্দিরটাও আমরা খুব ভালো করে চারিদিকটা ঘুরে দেখলাম এবং বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। এরপর আমরা ঘুরে দেখলাম দুর্গা মাতা মন্দিরের পাশেই অবস্থিত তুলসী মানস মন্দির। এই তুলসী মানস মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম। খুবই ভালো লাগলো এখানে এসেও। চারিদিকটা পরিবেশটাও খুবই সুন্দর। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম, খুবই ভালো লাগলো এবং এই তুলসী মানস মন্দিরটাও আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। এরপরে আমরা ঘুরে দেখলাম সংকটমোচন হনুমান মন্দির। তো এই মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, তাই বাইরেই ফ্রি অফ কস্টে মোবাইল বা ক্যামেরা রেখে যাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা ভেতরটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। নেক্সট আমরা পৌঁছে গেলাম ত্রিদেব মন্দিরে। তো এই ত্রিদেব মন্দিরে আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। কিছুক্ষণ সময় আমরা এখানেও কাটালাম। এই মন্দিরটাও আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। এরপর আমরা প্রবেশ করলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটির যে বিশাল ক্যাম্পাস রয়েছে, বিএইচইউ ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের ভেতরে। আমাদের অটো সামনের দিকে এগিয়ে চললো। বিশাল এই ক্যাম্পাস দেখতে দেখতে আমরাও এগিয়ে চললাম। সত্যি বিশাল বড় এই ক্যাম্পাস, চারিদিকে প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে। তো আমরা এই ক্যাম্পাস পার করে এর ভেতরে যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে পৌঁছে গেলাম, বিড়লা মন্দিরের সামনে। এই মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর এই মন্দিরটাও আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। এই মন্দিরটাও খুবই সুন্দর। এই মন্দিরটায় আসলে কিন্তু মনে রাখবেন যে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে। ওই সময়টা কিন্তু অ্যাভয়েড করে আসবেন। তো এই মন্দিরটাও চারিদিকে আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। বেশ কিছুক্ষণ সময় এখানে আমরা কাটালাম। খুব ভালো করে আমরা এই মন্দিরটা ঘুরে দেখলাম। আজকের সাইট সিন আমাদের এখানেই শেষ হচ্ছে। আমরা আবার অটো করে পৌঁছে গেলাম গধুলিয়া চকের ওখানে। অটো আমাদেরকে নামিয়ে দিল। আপনারা চাইলে অটোওয়ালাকে বললে বেনারসি শাড়ির যে কারখানা রয়েছে আপনারা কিন্তু সেখানেও ঘুরে আসতে পারেন। তো আমরা গধুলিয়া চকে নেমে, যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছিলো, লাঞ্চ কমপ্লিট করে হোটেলে প্রবেশ করলাম। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকেল বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দিরের যে 1 নাম্বার গেট রয়েছে সেখানে। কারণ এখানে নতুন করিডোর হয়েছে, নতুন করিডোরটা খুবই সুন্দর। এই নতুন করিডোরের কাছাকাছি আমরা পৌঁছে গেলাম এবং করিডোরটা খুব ভালো করে ঘুরে দেখলাম চারিদিকটা। সত্যি খুবই সুন্দর, খুবই উন্নত মানের। এখানে নতুন করিডোর যে হয়েছে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগবে। আর এই 1 নাম্বার গেট দিয়ে যদি আপনি এই কাশী বিশ্বনাথ মন্দিরে আসেন তবে এই মন্দিরের অনেক কাছাকাছি পৌঁছাতে পারবেন ক্যামেরা নিয়ে। তাই জন্য আপনাকে একবার কিন্তু এই করিডোর দিয়েও এই মন্দিরে আসবেন। সত্যিই খুবই ভালো লাগবে। আমরা চারিদিকটা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো এবং মন্দিরটা অনেক কাছ থেকে দেখতে পেলাম এবং ছবি তুলতে পারলাম। সত্যি খুবই ভালো লাগলো। তো আপনারাও দেখে নিন এই মন্দিরের পরিবেশটা চারিদিকে। নতুন করিডোর ও 1 নাম্বার গেট দিয়ে মন্দির দর্শনের ডিটেলসে ভিডিও রয়েছে। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, ওখান থেকে কিন্তু আপনি ওই ভিডিওটাও দেখে নিতে পারেন।
এখানে ঘুরতে ঘুরতে যেহেতু আমাদের সন্ধ্যা হয়ে আসলো, আবার আরতির সময় হয়ে আসলো, তাই দ্বিতীয় দিনও আমরা আরতির জন্য চলে গেলাম দশাশ্রমের ঘাটের ওখানে। আর দশাশ্রমের ঘাটে বসে আজ আমরা দ্বিতীয় দিন আরতি দেখলাম। সত্যি এক অসম্ভব সুন্দর মুহূর্ত। কাল আমরা নৌকায় বসে আরতি দেখেছিলাম, সেটা একটা আলাদা মুহূর্ত, আর ঘাটে বসে দেখলাম সেটাও একটা আলাদা মুহূর্ত। সত্যি খুব খুব ভালো লাগলো। আপনারা কিন্তু দুদিন আরতি অবশ্যই দেখবেন, একদিন নৌকায় বসে আর একদিন ঘাটে বসে। আরতি দেখা কমপ্লিট করে আমরা চলে আসলাম কাশী চাট ভান্ডারে। বেনারসে আসলে কিন্তু এই কাশী চাট ভান্ডারের চাট খেতে ভুলবেন না, সত্যিই সুস্বাদু এই চাট। তো আমরা খেলাম, খুব ভালো লাগলো। এরপরে কিন্তু বেনারসি পানও আমরা খেলাম। এখানে এই বেনারস ঘুরতে আসলে বেনারসি পান খেতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আমরা বেনারসি পান খেয়ে এই মার্কেটে যে বিভিন্ন বেনারসি শাড়ির দোকান রয়েছে সেই দোকানগুলো আমরা ঘোরাঘুরি করলাম, এবং এখানে পছন্দ মতো কিছু শাড়িও কেনা হলো। তো আমরা এখানে এই দোকানগুলো ঘুরে আবার হোটেলে প্রবেশ করলাম। হোটেলে প্রবেশ করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে ডিনার কমপ্লিট করলাম, আর আমাদের দ্বিতীয় দিনটা এভাবেই শেষ হলো। তৃতীয় দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম এবং সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা গোধুলিয়া চকে চলে আসলাম। এখান থেকে আমরা আজকে সারনাথ ও রামনগর ফোর্ট ঘুরতে যাব। তো এই সারনাথটা একটু দূরে হওয়ার জন্য, মোটামুটি 15 কিলোমিটার দূরে এখান থেকে, তো এই জন্য অটো ভাড়াটা একটু বেশি নেবে। 1000 থেকে 1200 টাকা অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম প্রথমে রামনগর ফোর্টের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম রামনগর ফোর্টের একদম সামনে। রামনগর ফোর্টের ভেতরে আমরা প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না, তবে যদি রামনগর ফোর্টে যে মিউজিয়াম রয়েছে সেটা ঘুরে দেখেন তাহলে 75 টাকা টিকিট রয়েছে পার পার্সন। তো আমরা রামনগর ফোর্টটা খুব ভালো করে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। পুরনো দিনের এখানে এই ফোর্ট, তো ভেতরে পুরনো দিনের সমস্ত জিনিসপত্র রয়েছে। তো আমরা এই ফোর্টটা খুব ভালো করে ঘুরে দেখলাম। এই রামনগর ফোর্টের বাইরেই বিখ্যাত লাবড়ি লস্যি পাওয়া যায়। তো আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। 50 টাকার বিনিময়ে আমরাও ট্রাই করে দেখেছি। এরপরে আমরা এখান থেকে রওনা দিলাম সারনাথের উদ্দেশ্যে, এবং কিছুক্ষণ জার্নি করেই পৌঁছে গেলাম সারনাথে। সারনাথে পৌঁছে আমরা প্রথমেই দেখে নিলাম চখণ্ডী স্তূপা। তো এই স্তূপাটা বেশ বড়, বেশ সুন্দর। আমরা খুব ভালো করে এটা ঘুরে দেখলাম। চখণ্ডী স্তূপা ঘুরে আমরা পৌঁছে গেলাম বুদ্ধ স্ট্যাচু যে রয়েছে, বিশাল বড় 80 ফিটের বুদ্ধ স্ট্যাচু রয়েছে সেখানে। এই জায়গাটা পার্কের মতো খুব সুন্দর করে সাজানো। এই জায়গাটা আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। এখানে অশোক স্তম্ভ রয়েছে এবং বিভিন্ন বুদ্ধিস্ট টেম্পল রয়েছে এখানে। তো সেই মন্দিরগুলো আমরা ঘুরে দেখলাম খুব ভালো করে। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম। খুব শান্ত পরিবেশে এখানে সময় কাটিয়ে বেশ ভালো লাগলো। সমস্ত স্ট্যাচুগুলো দেখে এর পাশেই অবস্থিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মিউজিয়াম রয়েছে, আমরা সেটা দেখার জন্য চলে গেলাম। এখানে বারকোডের সাহায্যে টিকিট কাটতে হয়। তো আমরা বারকোডের সাহায্যে 25 টাকার বিনিময়ে টিকিট কেটে নিলাম, এবং এখানে আর্কিওলজিক্যাল সার্ভের যে মিউজিয়াম সেটা খুব ভালো করে ঘুরে দেখলাম। এর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরে ছবি দেখাতে পারলাম না। তো এই মিউজিয়ামটা ঘুরে আমরা এর পাশেই অবস্থিত যে একটি পার্কের মতো জায়গা রয়েছে, যেখানে বিভিন্ন পুরোনো দিনের ধ্বংসস্তূপ জিনিস রয়েছে, এবং এখানেই রয়েছে ধামেক স্তূপা বলে একটি স্তূপা। তো এই স্তূপাটাও আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম এবং খুবই ভালো লাগলো। বিশাল বড় এই স্তূপা। তো এই স্তূপা ঘুরে এবং আশেপাশের সমস্ত ধ্বংস স্তূপগুলো ঘুরে আমরা এই সারনাথের ঘোরা আমাদের এখানেই কমপ্লিট হলো। এই সারনাথ থেকে কিছুক্ষণের মধ্যেই জার্নি করে আমরা পৌঁছে গেলাম গোধুলিয়া চকে। ওখানে আমাদেরকে অটো নামিয়ে দিল। আমরা আবার এখানে যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছিলো তাই আমরা লাঞ্চ সেরে আমরা হোটেলে প্রবেশ করলাম। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলাটা ও সন্ধ্যাবেলাটা আপনারা নিজেদের মতো কাটাতে পারেন। আমরাও নিজেদের মতোই সন্ধ্যাবেলাটা মার্কেট ঘুরে কেনাকাটা করে কাটালাম এবং আমরা হোটেলে ফেরত আসলাম। আর আমাদের বেনারস ট্যুরটি এখানেই শেষ হচ্ছে। আমরা আজই রাতের ট্রেনে ফেরত যাব। সেই জন্য আমরা খুব ভালো করে ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম এবং রাতের ডিনারটা কমপ্লিট করে একদম হোটেল থেকে লাগেজ ব্যাগপত্র সব নিয়ে অটো করে পৌঁছে গেলাম বারাণসী জাংশন স্টেশনে। বারাণসী জাংশন স্টেশন থেকে হাওড়া পর্যন্ত আমাদের হিমগিরি এক্সপ্রেসে টিকিট ছিল। টিকিট স্লিপারে 430 টাকা ও 3A-তে 1140 টাকা। তো আমরা ট্রেনে উঠে বসলাম আর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আপনারা যদি অন্য কোনো ট্রেনে আসতে চান তাহলে এই ট্রেনগুলো রয়েছে, এই ট্রেনগুলো করেও আপনারা ফেরত আসতে পারেন। আর আপনারা যদি উত্তর পূর্ব ভারত বা নর্থ বেঙ্গলের কোনো জায়গা থেকে আসেন তবে এই ট্রেনগুলো করেও আপনারা ফেরত যেতে পারেন।
3 দিন 2 রাত্রির বেনারস ট্যুর প্ল্যান ভিডিওটি আমার এখানেই শেষ হচ্ছে। আপনাদের হাতে যদি একদিন বেশি সময় থাকে তাহলে আপনারা ঘুরে আসতে পারেন প্রয়াগরাজ। আপনাদের বেনারস ট্যুর প্ল্যান করতে আমার ভিডিওটি যদি কোনো হেল্প করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।